ধন্যবাদ। তাহলে আজ 22 আগস্ট শনিবার থেকে আমরা শুরু করতে যাচ্ছি প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন ক্লাস। অনার্স তৃতীয় বর্ষের একটি আতঙ্ক হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। সেই প্রতীকী যুক্তিবিদ্যার ক্লাস, অনলাইন ক্লাস আজকে আমরা শুরু করছি। তো আশা করা যায় যে আজকের পর থেকে তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যা ধারাবাহিকভাবে যদি তোমরা নিয়মিত ক্লাস করো তাহলে সহজ হতে থাকবে। তো প্রতীকী যুক্তিবিদ্যা যে বিষয়টা নিয়ে আমরা পড়বো সেটা বলতে আসলে কি বোঝায়। তো আমি আমি এখানে লিখছি, আমার সাথে সাথে সবাই লিখবে। যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। প্রতীকী যুক্তিবিদ্যা বলে। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা কি? প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে বৈধ যুক্তিকে আলাদা করে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। যেমন সাধারণ যুক্তিবিদ্যা, যেটা তোমরা অনার্স তৃতীয় বর্ষে পড়েছো, সেখানে যদি বলো যদি বৃষ্টি হয়, ধরো সেখানে লেখা থাকে যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে। বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, অতএব মাঠ ভিজেছে। তো এটা হচ্ছে সাধারণ যুক্তিবিদ্যায়, এটা একটা যুক্তি। এই যুক্তিকে সাধারণ যুক্তিবিদ্যায় কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? সাধারণ যুক্তিবিদ্যায় যুক্তিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন এখানে আমি লিখেছি যদি বৃষ্টি হয় তবে মাঠ ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাঠ ভিজেছে। কিন্তু এই সেম যুক্তিকে কি করা হবে? প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হবে। যেমন বৃষ্টি হওয়াকে বি দ্বারা প্রতীকায়িত করলাম, মাঠ ভেজাকে এম দ্বারা প্রতীকায়িত করলাম। তাহলে বৃষ্টি হওয়াকে বি আর মাঠ ভেজাকে এম, এবং যদি তবের জন্য ইমপ্লাইজ প্রতীকটা ব্যবহার করা হয়। তাহলে এই যুক্তিটির প্রতীকায়িত রূপ কেমন দাঁড়াবে? এই যুক্তিটার প্রতীকী যুক্তিবিদ্যার যে রূপটা দাঁড়াবে, আজকে জাস্ট একটা ধারণা নেওয়ার চেষ্টা করো। বৃষ্টি হয় মাটি ভিজবে, যদি বৃষ্টি হয় তাহলে বি ইমপ্লাইজ এম, যদি বি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। বি মানে বৃষ্টি হয়েছে অতএব মাঠ ভিজেছে। তো এখন সাধারণ যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, দুটো যুক্তিবিদ্যারই কাজ হচ্ছে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করা বা আলাদা করা। তো সাধারণ যুক্তিবিদ্যা এই যুক্তিগুলোকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়, আর প্রতীকী যুক্তিবিদ্যায় কি করা হয়? যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে, এই বি এম এগুলো কিন্তু এক একটা প্রতীক। এই প্রতীকের মাধ্যমে কি করা হয়? অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করা হয়। তাহলে প্রতীকী যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে থাকে তাকেই কি বলা হয়? প্রতীকী যুক্তিবিদ্যা বলে। তো এই পর্যন্ত কি সবার লেখা হয়েছে? জি স্যার। ওকে। এখন যেহেতু প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আমরা এখন আমরা ক্লাস করব, তাহলে প্রতীক জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। তো আমি কি এই অংশটুকু মুছে ফেলবো? জি স্যার। এই অংশটুকুকে মুছে ফেলবো? জি স্যার। সবার লেখা হয়েছে? সবার লেখা জি স্যার হয়েছে? হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রতীক কি।
প্রতীক, প্রতীকটা কি? প্রতীকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিম্বল। তো প্রতীকটাকে, কোনো কিছুকে, আমার সাথে সাথে সবাই লিখবে, কোনো কিছুকে, কোনো কিছুকে সহজে, কোনো কিছুকে সহজে বোঝার জন্য যে ব্যবহৃত ব্যবহৃত লিখিত ব্যবহৃত লিখিত বা কথিত চিহ্নকে প্রতীক বা সিম্বল বলে। তাহলে প্রতীক কাকে বলে? কোনো কিছুকে সহজে বোঝার জন্য ব্যবহৃত যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে প্রতীক বলে। যেমন আমরা, যারা তোমরা গাড়ি চালাও, তো যদি কোনো একটা শপিং মলের সামনে এরকম পি দিয়ে এরকম কাটা থাকে, তাহলে এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে বোঝায় নো পার্কিং, মানে এখানে গাড়ি কি করা যাবে না, দাঁড় করে রাখা যাবে না, নো পার্কিং। হুম। তো এভাবে বিভিন্ন ধরনের প্রতীক, বলো। তারপরে আমি আরেকটু সহজ ভাবে বলি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কিন্তু একটা চিহ্ন। এটা কিসের প্রতিনিধিত্ব করে? এটা বলতে যোগ করাকে বোঝায়, এটাকে বলতে বিয়োগকে বোঝায়, এটাকে বলতে গুণকে বোঝায়। এটা না না বলতে 35-36 টাকা বাইক ছিল তাহলে এটা অতটা আমি এটা বলতে এটা বলতে কাকে বোঝায়? ভাগ করাকে বোঝায়। তাহলে এইগুলো কিন্তু যোগ না লিখে আমরা এই চিহ্ন ব্যবহার করি, বিয়োগ না লিখে এটা বুঝি। এটা বলতে গুণ করাকে বোঝায়, এই চিহ্ন দ্বারা ভাগ করাকে বোঝায়। তাহলে সহজে কোনো কিছু বোঝার জন্য ব্যবহৃত বা লিখিত যে কথিত চিহ্নকে ব্যবহার করি সেগুলোকে আমরা প্রতীক বলি। তো প্রতীক মেইনলি প্রধানত অনেক ধরনের প্রকার রয়েছে, তার মধ্যে দুই ধরনের প্রতীক নিয়ে আমরা আলোচনা করব। প্রতীককে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রতীককে কয় ভাগে ভাগ করা হয়? প্রতীককে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শাব্দিক প্রতীক, একটা হচ্ছে শাব্দিক প্রতীক, আর একটা হচ্ছে অশাব্দিক প্রতীক। শাব্দিক প্রতীক আর একটা হচ্ছে অশাব্দিক প্রতীক। শাব্দিক প্রতীক কোনগুলো? যখন কোনো শব্দ কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, যখন কোনো শব্দ কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয় তাকে শাব্দিক প্রতীক বলে। আর অশাব্দিক প্রতীক কোনগুলো? শব্দ ছাড়া অন্য কোনো চিহ্নকে, অন্য কোনো চিহ্নকে যখন আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি সেগুলোই হচ্ছে অশাব্দিক প্রতীক। যেমন হচ্ছে শাব্দিক প্রতীক বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি একটা কিছু উদাহরণ দিই শাব্দিক প্রতীকে, তাহলে বুঝতে পারবে। যেমন চেয়ার, টেবিল, এগুলো কিন্তু শব্দ। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? এই চেয়ার, এই শব্দ দ্বারা আমরা কোন জিনিসকে বোঝাচ্ছি? এই শব্দ দ্বারা আমরা কিন্তু এরকম চেয়ারকে বুঝতে পারছি, যে এরকম কোন একটা চেয়ারকে বুঝছি বসার। টেবিল বলতে আমরা কি বুঝি? টেবিল বলতে এরকম, এরকম আমরা কোন এটাকে বুঝছি, মানে এই টেবিল শব্দটা এই টেবিলকে নির্দেশ করছে। চেয়ার শব্দটা
এই চেয়ার নামক বস্তু বা বিষয়কে নির্দেশ করছে। আর অশাব্দিক প্রতীক কোনগুলো? শব্দ ছাড়া যে চিহ্নগুলো ব্যবহার করি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে সব, এগুলো কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে অশাব্দিক প্রতীক। এবং এই অশাব্দিক প্রতীকের মধ্যে ইংরেজি লেটার এ টু জেড বা ছোট হাতের এ টু জেড পর্যন্ত যে লেটার গুলো রয়েছে, এগুলোও অশাব্দিক প্রতীক হিসেবে প্রতীকী যুক্তিবিদ্যায় ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পাচ্ছি? কোনো কিছুকে সহজে বোঝার জন্য যে ব্যবহৃত বা লিখিত কথিত চিহ্ন রয়েছে, সেইগুলোকে আমরা প্রতীক বলি। প্রতীককে প্রধানত, প্রতীকের অনেক ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে। তো তার মধ্যে প্রতীককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শাব্দিক প্রতীক আর একটা হচ্ছে অশাব্দিক প্রতীক। যখন কোনো শব্দ কোনো কিছুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যেমন চেয়ার, টেবিল। চেয়ার বলতে যে চেয়ার মানে যেখানে আমরা সমতল এরকম একটা বস্তুকে নির্দেশ করে, টেবিল বলতে এরকম জিনিসকে নির্দেশ করে। আর অশাব্দিক প্রতীক কি? শব্দ ব্যতীত অন্য কোনো চিহ্নকে যখন আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি, যেমন যোগ, যোগ চিহ্ন, বিয়োগ, গুণ, ভাগ, ইংরেজি এ টু জেড পর্যন্ত লেটার বা ছোট হাতের এ টু জেড পর্যন্ত, এই প্রত্যেকটা লেটারই প্রতীক মানে অশাব্দিক প্রতীক হিসেবে কি হতে পারে? ব্যবহৃত হতে পারে। তো এখন আমরা আমাদের মেইন যে জিনিস, কিছু প্রতীক যুক্তিবিদ্যায় কিছু প্রতীক বা যেগুলোকে যোজক নামে অভিহিত করা হয়ে থাকে, সেই প্রতীক লিপিগুলোর সাথে আমরা পরিচিত হব। আমার কথা শুনতে বা আমার এই যে হোয়াইট বোর্ড দেখতে কোনো ভিডিও বাফারিং বা কোনো সমস্যা হচ্ছে কিনা? আর এগুলো কি সবার লেখা হয়েছে? জি এগুলো কি স্যার সবার লেখা শেষ। হয়েছে? লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে সাজ্জাদ? জি স্যার শেষ। আচ্ছা, ধন্যবাদ। কারোর কি লেখা বাকি আছে? তা না হলে আমি এটা মুছে দেব। ওকে, তাহলে আমরা এটা মুছে মুছে ফেলছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতীক লিপি। যুক্তিবিদ্যায় যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেই প্রতীক লিপির সাথে আমরা আজকে ক্লাসে পরিচিত হব। তো প্রতীক লিপি কোনগুলো? প্রতীক লিপি, প্রতীক লিপি হচ্ছে মূল যৌক্তিক যোজক। আমার সাথে সবাই লেখো, মূল যৌক্তিক যোজক, প্রতীক চিহ্ন, প্রতীক চিহ্ন, আর হচ্ছে প্রতীকের নাম। তো এবং এবং ও আর এগুলোর জন্য আমরা যে প্রতীকটা ব্যবহার করি, ডট ব্যবহার করি, এটার নাম বিন্দু বা ডট সিম্বল। আমি আগে লিখে নিচ্ছি, তারপরে বোঝাচ্ছি। বিন্দু বা ডট সিম্বল। তারপরে যদি, তাহলে এটার জন্য ইমপ্লাইজ, এটাকে বলা হয় নাল, নাল বা হর্সশু সিম্বল। তারপরে অথবা, বা, কিংবা, এগুলোর জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় ভেল। এটাকে ফলা বা ভি সিম্বল বলা হবে। তারপরে যদি
এবং কেবল যদি, এটার জন্য আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে সমমান বা ইকুইভ্যালেন্স। এটার নাম হচ্ছে সমমান বা ইকুইভ্যালেন্স। এটা সমমান বা ইকুইভ্যালেন্স না বা নয়, এটার জন্য আমরা এরকম ঢেউয়ের মতো একটা চিহ্ন দেব। এটাকে আমরা বলবো হচ্ছে ঢেউ বা কার্ল সিম্বল। তাহলে দেখো আমরা এখন এখানে কিছু প্রতীক লিপি নাম লিখেছি। দেখো আমরা এখানে লিখেছি যে মূল যৌক্তিক যোজক, প্রতীক চিহ্ন আর প্রতীকের নাম। তো এইগুলো হচ্ছে যুক্তিবিদ্যা সাবজেক্টটার অঙ্ক করতে গেলে এইগুলো মুখোমুখি আমাদের হতে হবে। এখন কথা হচ্ছে যোজক কি? বাংলা ব্যাকরণে অব্যয় পদ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? অব্যয় পদ, অব্যয় পদ, অব্যয় মানে ইংরেজিতে যাকে বলা হয় কনজাংশন। অব্যয় পদের অব্যয় পদের মূল ভূমিকাটা কি? অব্যয় পদ মূলত কি করে, যে দুটো আলাদা সরল বচনকে, সরল বাক্যকে যুক্ত করার জন্য অব্যয় পদ ব্যবহার করা হয়। যেমন অব্যয় পদগুলো কি? এবং, বা, অথবা, কিন্তু, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি এগুলোকে অব্যয় পদ বলে। অব্যয় পদ যেমন কি? যেমন দুটো বাক্যকে একটি বাক্যে পরিণত করতে আমাদের সাহায্য করে। যেমন আমি বললাম সক্রেটিস হয় দার্শনিক, প্লেটো হয় দার্শনিক। এই দুটো আলাদা আলাদা বাক্য ছিল। এই দুটো বাক্যকে একসাথে যুক্ত করার জন্য মাঝখানে আমরা কি ব্যবহার করি? একটি বাক্যে পরিণত করার জন্য। যেমন সক্রেটিস হয় দার্শনিক এবং প্লেটো হয় দার্শনিক। তাহলে আগে যে বাক্য আমি বলেছিলাম সক্রেটিস হয় দার্শনিক, আগে কি বলেছিলাম? সক্রেটিস হয় দার্শনিক, প্লেটো হয় দার্শনিক। তো এই দুটো, যার একটি মাত্র উদ্দেশ্য আর একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। তো উদ্দেশ্য কাকে বলে? যার সম্পর্কে বলা হয়, আর যার সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে সক্রেটিস হয় দার্শনিক, এই বাক্যে উদ্দেশ্য পদটি হচ্ছে সক্রেটিস, কারণ দার্শনিক সক্রেটিস সম্পর্কে বলা হচ্ছে, আর সক্রেটিস সম্পর্কে যা কিছু বলা হবে সেটা বিধেয়। তাহলে সক্রেটিস সম্পর্কে বলা হচ্ছে দার্শনিক। বা প্লেটো হয় দার্শনিক, কার সম্পর্কে বলা হচ্ছে? প্লেটো, তাহলে প্লেটো উদ্দেশ্য আর দার্শনিক হচ্ছে বিধেয় পদ, মানে প্লেটো সম্পর্কে বলা হচ্ছে প্লেটো দার্শনিক। তো এখন এই সক্রেটিস হয় দার্শনিক এটাকে আমরা প্রতিকায়িত করলাম পি দ্বারা, প্লেটো হয় দার্শনিক এটাকে প্রতিকায়িত করলাম, মনে করো এই বাক্যকে প্রতিকায়িত করলাম কিউ দ্বারা। ওই সক্রেটিস হয় দার্শনিক এটাকে এই বাক্যকে, এই সেন্টেন্সকে প্রতিকায়িত করলাম পি দ্বারা। প্লেটো হয় দার্শনিক এই বচনকে আমরা প্রতিকায়িত করলাম কিউ দ্বারা। তাহলে পি মানে সক্রেটিস হয় দার্শনিক, আর আর কিউ মানে প্লেটো হয় দার্শনিক। এখন আমি যদি এটা এরকম লিখি পি ডট কিউ, আমি যদি কি লিখি পি ডট কিউ, তাহলে ডট শব্দটির অর্থ কি বলতো? এই ডট শব্দটির অর্থ হচ্ছে এবং ও অথবা আর, এবং ও আর যে কোনো একটা তুমি কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। এখন সাপোজ মনে করো পি ডট কিউ, তাহলে পি মানে সক্রেটিস হয় দার্শনিক, এবং ডট মানে এবং, কিউ মানে কি? কিউ মানে কি বলো? কিউ মানে কি বলো? কিউ মানে কি? প্লেটো হয়, প্লেটো হয় দার্শনিক। প্লেটো হয় দার্শনিক। তাহলে এই যে পি আর কিউ দুটো আলাদা বাক্য, এই দুটো আলাদা বাক্যকে যুক্ত করেছে কে? যুক্ত করেছে কে? এই ডট না? ডট। ডট।
তাহলে এই যে দুটো আলাদা বচন বা বাক্যকে যারা যুক্ত করে তাদেরকে কি বলা হয়? যোজক বলে। তো প্রতীকী যুক্তিবিদ্যায় 5 ধরনের যোজক আছে। তো এই যোজকগুলোর হচ্ছে এবং, ও, আর, যদি, তাহলে, অথবা, বা, কিংবা, যদি এবং কেবল যদি, না, নয়। তার মানে এখন আমি মনে করলাম যে আহ, আমি বললাম যে যদি পি ভেল কিউ, তার মানে সক্রেটিস হয় দার্শনিক। ভেল মানে কি? ভেল মানে অথবা, প্লেটো হয় দার্শনিক। ভেল মানে অথবা। আমি যদি এখানে পি ভেল কিউ এর পরিবর্তে যদি পি এমপ্লাইজ কিউ লিখতাম তাহলে লিখতে হতো তার, সরি, ইমপ্লাইজ লিখতাম তাহলে এটা দাঁড়াতো যদি সক্রেটিস সক্রেটিস হয় দার্শনিক তবে প্লেটো হয় দার্শনিক, যদি সক্রেটিস হয় দার্শনিক তবে প্লেটো হয় দার্শনিক। আবার ইকুইভ্যালেন্স যদি লিখতাম পি ইকুইভ্যালেন্স কিউ, তার মানে সক্রেটিস হয় দার্শনিক যদি এবং কেবল যদি প্লেটো হয় দার্শনিক হয় বা প্লেটো দার্শনিক হয়। আবার আমি যদি লিখতাম পি মানে প্লেটো সক্রেটিস হয় দার্শনিক, তো এর আগে যদি নেগেশন দিয়ে দিই তার মানে না বা নয়, না বা নয় সক্রেটিস হয় দার্শনিক। তার মানে নেগেশন, এটাকে আমরা এক একটা চিহ্ন, এটাকে আমরা এখানে লিখেছি ডট মানে বিন্দু বা ডট সিম্বল, কিন্তু আমরা বলবো হচ্ছে এটাকে ডট বলবো। এখানে ইমপ্লাইজ কে না নাল বা হর্সশু সিম্বল বলেছি, এটাকে আমরা বলবো হচ্ছে এই যে ঘোড়ার যে খুর, মানে ঘোড়ার একসময় ঘোড়া দিয়ে মানুষ যাতায়াত করতো, তো ঘোড়ার যাতে পায়ে ব্যথা না লাগে সেজন্য ঘোড়াকে এক ধরনের জুতা লোহার বেড় পরানো হতো, লোহার বেড় পরানো হতো। তো এইটা অনেকটা সেই ঘোড়ার খুরে পরানো বেড়ের মতো, তো ওটাকে হর্সশু, ওটা হিসেবে হর্সশু বলা হতো, কিন্তু আমরা এটাকে বলবো হচ্ছে ইমপ্লাইজ। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইমপ্লাইজ। এই যে ইমপ্লাইজ বলবো, আর এটাকে আমরা কি বলবো? ভি চিহ্নটাকে ভেল বলবো। আর যদি এবং কেবল যদি, এটাকে আমরা বলবো হচ্ছে ইকুইভ্যালেন্স। এটাকে আমরা ইকুইভ্যালেন্স বলবো। না বা নয়, এটাকে আমরা বলবো হচ্ছে নেগেশন। না বা নয়, এটাকে আমরা কি বলবো? নেগেশন বলবো। এখন সবাই একটু বলো, এবং ও আর এর জন্য আমরা যে প্রতীকটা ব্যবহার করি সেই প্রতীকের নাম কি? ডট। ডট। তাহলে এটার জন্য আমরা যে প্রতীক ব্যবহার করি সেটার নাম কি? ইমপ্লাইজ। ইমপ্লাইজ। অথবা, বা, কিংবা এটার জন্য যে প্রতীক ব্যবহার করি সেটার নাম কি? ভেল। ভেল। এল। যদি এবং কেবল যদি এটার জন্য যে প্রতীক ব্যবহার করে এটার নাম কি? ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স বা সমমান, ইকুইভ্যালেন্স বা সমমান। না নয় এর জন্য আমরা যে প্রতীক ব্যবহার করি এটার নাম কি? নেগেশন। ভেরি গুড, নেগেশন। তাহলে এগুলো কি সবাই তোমরা খাতাতে তুলে নিয়েছো? জি স্যার। এগুলো কি সবার খাতাতে তোলা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এগুলো মুছে ফেলছি। এখন আমরা বচন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বচন। বচন কাকে বলে? বিবৃতিমূলক বিবৃতিমূলক বাক্যকে বিবৃতিমূলক বাক্যকে যুক্তিবিদ্যায় বিবৃতিমূলক বাক্যকে যুক্তিবিদ্যায় বচন বলে। বিবৃতিমূলক বাক্যকে যুক্তিবিদ্যায় বচন বলে। বিবৃতিমূলক বাক্য কোনগুলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, যেখানে কোনো কিছু কি করা হয়? বর্ণনা করা হয়। যেমন আমি বললাম যে সক্রেটিস হয়
সক্রেটিস হয় দার্শনিক। আমি বললাম প্লেটো হয় দার্শনিক। তো সক্রেটিস হয় দার্শনিক, এটাকে আমরা প্রতিকায়িত করতে পারি এস দ্বারা, প্লেটো হয় দার্শনিক এটাকে আমরা, বা সক্রেটিস হয় দার্শনিক এটাকে পি দ্বারা প্রতিকায়িত করলাম, প্লেটো হয় দার্শনিক এটাকে কিউ দ্বারা প্রতিকায়িত করলাম। তো কথা হচ্ছে বচন আর বাক্যের মধ্যে কি পার্থক্য? আমরা জানি বাংলা ব্যাকরণে 5 ধরনের বাক্য রয়েছে। একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, জিজ্ঞাসা সূচক বাক্য, তারপরে হচ্ছে আদেশ অনুরোধ সূচক বাক্য, তারপরে হচ্ছে তোমার অনুজ্ঞা সূচক বাক্য এবং বিস্ময় সূচক বাক্য। তো শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোই বচন বলা হয়। আর বিবৃতিমূলক বাক্যে কোনো কিছু বর্ণনা করা হয়, যেমন সক্রেটিস হয় দার্শনিক, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, রবীন্দ্রনাথ হয় সাহিত্যিক। এখানে কোনো কিছু বর্ণনা করা হয় এবং এই বাক্যগুলো সত্য বা মিথ্যা হওয়ার একমাত্র ব্যাকরণের 5 ধরনের বাক্যের মধ্যে শুধুমাত্র বিবৃতিমূলক বাক্যগুলোরই সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু আমি ধরো জিজ্ঞাসা সূচক একটা বাক্য বললাম, তোমার নাম কি? এটার কি কোনো সত্য মিথ্যা আছে নাকি? আমি বললাম দরজাটি বন্ধ করো, জানালাটি খুলে দাও, আল্লাহ তোমার মঙ্গল করুন। তাহলে এসব বাক্যগুলোর কি কোনো সত্য মিথ্যা আছে? বলো। এসব বাক্যগুলোর কিন্তু কোনো সত্য মিথ্যা নেই, কিন্তু একমাত্র বিবৃতিমূলক বাক্য কি রয়েছে, সত্য বা মিথ্যা হতে পারে। সেজন্য সব বচনই হচ্ছে বিবৃতিমূলক বাক্য, সেজন্য সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। যেমনটা হচ্ছে সব মানুষ হয় জীব, কিন্তু সব জীব মানুষ নয়। তো এখন কথা হচ্ছে যে বচনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বচন। বচনকে কয় ভাগে ভাগ করা যায়? বচনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বচন আর একটা হচ্ছে যৌগিক বচন। তাহলে বচনকে কয় ভাগে ভাগ করা যায়? বচনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল বচন আর একটা হচ্ছে যৌগিক বচন। তো আমার সাথে সাথে কিন্তু খাতা কলম নিয়ে লিখতে হবে এবং কোনোভাবেই ক্লাস মিস করা যাবে না। তো বচনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হচ্ছে সরল বচন, সরল বচন। সরল বচন কাকে বলে? যে বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে, যে বচনের উপাদান বা অঙ্গ বচন হিসেবে, উপাদান বা অঙ্গ বচন হিসেবে অন্য কোনো বচন নেই, তাকে সরল বচন বলে। যেমন আমি বললাম যে সক্রেটিস হয় দার্শনিক, প্লেটো হয় দার্শনিক। এই বচনগুলোকে কি ভাঙা যায়? এই বচনগুলোকে বিশ্লেষণ করলে কি আর অন্য কোনো বচন পাওয়া যায়? না। যে না স্যার। বচনকে ভাঙলে আর কোনো বচন পাওয়া যায় না, যেমন হচ্ছে সক্রেটিস হয় দার্শনিক, তাহলে এই বচনটাকে কিন্তু কোনোভাবেই কি করা যায় না, ভাঙা যায় না। বা যে বচনের একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে তাকেই কি বলা হয়? তাকেই সরল বচন বলা হয়। আর যৌগিক বচন কোনগুলো? একাধিক সরল বচন নিয়ে গঠিত বচনকে